আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ইতিমধ্যে আমার এখানের মধ্যে 7টি টপিকস লেখা দেখছেন। আজকের পর্বে আমরা এই 7টি টপিকস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আমরা আশা করি আপনারা যদি এই পর্বটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? তার আগে আমাদেরকে জানতে হবে, আমরা জানি যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 এই যে 10টি অঙ্ক, এই প্রত্যেকটিকে আমরা বলি অঙ্ক। এই 10টি অঙ্ক দ্বারা আমরা যে কোনো সংখ্যা লিখতে পারি। যে কোনো সংখ্যা লিখতে গেলে এই 10টি অঙ্কের কোনো না কোনো অঙ্কের সহযোগিতা প্রয়োজন। তাহলে এই 10টি অঙ্ক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায়। তা আমরা যদি এই যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলোর মধ্যে 0 ব্যতীত বাকি যে অঙ্কগুলো রয়েছে, শুধু যে এই অঙ্কগুলো তা না, আমরা আরও সংখ্যা এখানে লিখতে পারবো। এই সংখ্যাগুলোকে যখন আমরা ঋণাত্মক চিহ্ন অর্থাৎ মাইনাস চিহ্ন যখন আমরা যুক্ত করে দিব, তখন সেগুলো হয়ে যাবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কীরকম? সেটা হচ্ছে এই যে 2, আমি যদি এই 2 এর সামনে মাইনাস চিহ্ন দিয়ে দিই, এটি হয়ে যাবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যদি আমি লিখি 5 আর যদি সামনে মাইনাস চিহ্ন দিয়ে দিই, তাহলে -5, এটি হয়ে যাবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমরা কিন্তু এখানে শূন্যকে নিব না, শূন্য ব্যতীত বাকি যে অঙ্কগুলো রয়েছে এছাড়াও আরও যত সংখ্যা আছে, আমরা যদি সেই সংখ্যাগুলোর সামনে এই ঋণাত্মক চিহ্ন, এই মাইনাস চিহ্নটি যুক্ত করি, তখন তাদেরকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা সম্পর্কে জানলাম যে যে কোনো সংখ্যার সামনে যখন আমরা এই মাইনাস চিহ্নটি যুক্ত করব, তখন সেটি হয়ে যাবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। মনে রাখতে হবে চিহ্ন দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক চিহ্ন আর একটা হচ্ছে ঋণাত্মক চিহ্ন। এই প্লাস চিহ্নকে আমাদেরকে বলা হয় যে এই প্লাস চিহ্ন হচ্ছে ধনাত্মক চিহ্ন, আর মাইনাস চিহ্নকে বলা হয় ঋণাত্মক চিহ্ন। কোনো সংখ্যার সামনে যদি প্লাস চিহ্ন থাকে, তখন সেই সংখ্যাটিকে বলা হয় ধনাত্মক রাশি বা ধন রাশি, আর কোনো সংখ্যার সামনে যদি মাইনাস চিহ্ন থাকে, তখন সেটিকে বলা হয় ঋণাত্মক রাশি বা ঋণ রাশি। আর এই যে প্লাস চিহ্ন, এটিকে বলা হয় ধনাত্মক চিহ্ন, আর মাইনাস চিহ্নকে বলা হয় ঋণাত্মক চিহ্ন। তাহলে কোনো সংখ্যা শূন্য ব্যতীত কোনো সংখ্যা যখন এই মাইনাস চিহ্ন যুক্ত থাকে, তখন তাকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এর পরবর্তী যে টপিকস তা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। শব্দটা যদি খেয়াল করেন, কি বলা হয়েছে? অঋণাত্মক, মানে ঋণাত্মক নয়। এখানে আমাদের সরেওটা অর্থাৎ অ দেওয়ার কারণে এখানে সংজ্ঞাটা একটু অন্যরকম হবে। সেটা হচ্ছে আমরা যেমন ঋণাত্মক পূর্ণ সংখ্যা যা শিখলাম, ঠিক তার বিপরীত। তাহলে যখন আমরা কোনো সংখ্যার সামনে এই প্লাস চিহ্ন যুক্ত করে দিব, তখন তাদেরকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন সবসময় যে এই প্লাস চিহ্ন থাকতেই হবে এমনটা নয়। আমরা যদি শুধু 2 লিখি, তাহলেও কিন্তু এটা +2 হিসেবেই গণ্য হবে, কারণ কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে, ধরে নিতে হবে সেখানে প্লাস চিহ্ন রয়েছে। মাইনাস চিহ্ন থাকলে অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে, কিন্তু প্লাস চিহ্ন থাকলে প্লাস চিহ্নটা না দিলেও চলবে। যেমন শুধু 2 বলতে +2কেই বোঝানো হয়, শুধু 5 বলতে +5কেই বোঝানো হয়। তাহলে কোনো সংখ্যা যখন এই প্লাস চিহ্ন যুক্ত থাকে, তখন তাদেরকে আমরা বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার আরেকভাবে স্বাভাবিক সংখ্যাও বলা হয়, কারণ স্বাভাবিক সংখ্যা আর ধনাত্মক পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা একই রকমের। অর্থাৎ তা হচ্ছে শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে এখানে আমাদের শূন্য রাখা যাবে না। ধনাত্মক পূর্ণ সংখ্যা যখন স্বাভাবিক সংখ্যা বলবো, তখন শূন্য রাখা যাবে না। ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে এই প্লাস যুক্ত সংখ্যাগুলোকে বুঝাবে। আর অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে বোঝায় যে আমরা যদি 0টাকে যুক্ত করে দিই, যেমন 0 1 2 3 4 5, এই সবগুলোকে, শুধু 5 পর্যন্ত না, আরও আছে, এই সবগুলোকে বুঝাবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা যদি 0 ব্যতীত বাকিগুলো বলি, এগুলোকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এই 0টাকে যখন আমরা যুক্ত করব, তখন আমরা বলবো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 0 সহ এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলবো? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। একটু আগে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা শিখলাম, আর এখন আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা শিখলাম। তা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 0 সহ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে একত্রে
অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। অঋণাত্মক, এগুলো কিন্তু কোনোটা ঋণাত্মক নয়, ঋণাত্মক নয়। তাহলে 0 সহ এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর অঋণাত্মক পূর্ণ সংখ্যার পরেই আমরা যে টপিকসটি শিখব তা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যা দুইটি একত্রিত হলে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যা এই দুইটি যদি একত্রিত হয় তাহলে তাদেরকে আমরা বলবো পূর্ণ সংখ্যা, অর্থাৎ একেবারে পূর্ণ সংখ্যা। ধনাত্মকও থাকবে, অঋণাত্মকও থাকবে, ঋণাত্মকও থাকবে, সব থাকবে একসঙ্গে, তাদেরকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। আর এটিকে চিত্রের মাধ্যমে খুব সুন্দর করে বোঝানো যায়, তা হচ্ছে আমরা এটিকে বলবো 0, আর এদিকে যা কিছু থাকবে এগুলো সব হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এদিকে যা কিছু থাকবে তা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটিকে আমরা আরেকভাবে স্বাভাবিক সংখ্যাও বলতে পারি। আর এটা হচ্ছে 0। আমরা যদি এই 0-র সাথে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা একসাথে করে দিই, এই যে আমরা এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে যদি এই 0টাকে যুক্ত করি তাহলে হবে এরকম। আর এইটাকে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। একটু আগে যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা শিখলাম, 0 সহ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে একত্রে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়, আর এটিকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি আমরা একত্রিত করে দিই তাহলে আমরা পেয়ে যাব পূর্ণ সংখ্যা। যেমন তখন চিত্রটা হয়ে যাবে এরকম, এটাকে বলা হবে পূর্ণ সংখ্যা, এই সম্পূর্ণটাকে। অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেরকম থাকে, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও থাকে, আবার 0ও থাকে। কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে 0 নাই, ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে 0 নাই, অঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে 0 যুক্ত করা হয়েছে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা আলাদা, আর ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে যখন আমরা 0টা যুক্ত করব তখন সেটা হয়ে যাবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর অঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি একত্রে হয়ে যায় তখন তাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে 0 রয়েছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে এবং আরও ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে, এই সবগুলো মিলে হয়ে যাবে পূর্ণ সংখ্যা। তাদেরকে যদি আমরা উদাহরণ সহকারে লিখতে চাই তখন আমরা লিখতে পারি এরকম যে -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, এই যে পূর্ণ সংখ্যার উদাহরণ। সংখ্যা কিন্তু আরও রয়েছে, এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে, কিন্তু এগুলোকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা। অর্থাৎ 0 রয়েছে, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো রয়েছে, আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো রয়েছে। তাহলে ঋণাত্মক, ধনাত্মক এবং 0 এই সবগুলো একসাথে করলে তাদেরকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন নিয়ে। তাহলে সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন এটা কিভাবে করব, এটা এখানে বলাই আছে যে সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন, অর্থাৎ আমরা সংখ্যা রেখার মধ্যে পূর্ণ সংখ্যাকে স্থাপন করব। তার আগে আমাদেরকে জানতে হবে যে সংখ্যা রেখা কি। সংখ্যা রেখা হচ্ছে একটি সরল রেখা যা দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, এবং এই সরল রেখার মধ্যে আমরা ছোট ছোট দাগ দিয়ে সেখানের মধ্যে সংখ্যাকে বসাই। তাহলে এই সরল রেখার মধ্যে যখন আমরা সংখ্যাকে বসাই তখন এই সরল রেখাটিকে আমরা কি বলবো? সংখ্যা রেখা বলবো। তাহলে আমরা এখানে একটা সরল রেখা আঁকি। তাহলে এখানে মধ্যে আমরা একটা সরল রেখা আঁকবো। তাহলে এই যে একটা সরল রেখা আঁকলাম, তার দুই দিক অসীম পর্যন্ত বিস্তৃত হবে। এই তীর চিহ্ন দ্বারা বোঝানো হয় যে এদিকে আরো অনেক আঁকা যাবে, এদিকে আরো অনেক আঁকা যাবে, এটা অসীম পর্যন্ত বিস্তৃত। তাই এই যে একটি সরল রেখা আঁকলাম, এই সরল রেখাটির ঠিক মাঝখান দিয়ে আমরা যদি এরকম ছোট ছোট দাগ দিয়ে সংখ্যাকে স্থাপন করি তখন এটি হয়ে যাবে একটি সংখ্যা রেখা। আর সংখ্যা রেখার ঠিক মধ্যবর্তী স্থানে 0 থাকে, 0 এর অবস্থান। আর এই 0 বিন্দুর, এটি হচ্ছে একটি বিন্দু, 0 বিন্দুর ডান দিকে, 0 বিন্দুর ডান দিকে থাকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বাম দিকে থাকে সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই যে 0 আমরা লিখলাম, 0 এর ডান দিকে আমরা যদি এখন লিখি তাহলে 1, 2, 3, 4, 5 এইভাবে করে আমরা এখানে আরো অনেক সংখ্যা বসাতে পারবো, এবং এই সবগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। 0 এর ডান দিকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা বসে এবং 0 এর বাম দিকে সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা বসে। অর্থাৎ এদিকে বসবে -1, তার চাইতেও ছোট হচ্ছে -2, তার চাইতেও ছোট -3,
তার চাইতে ছোট -4, তার চাইতে ছোট -5, অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটি হচ্ছে একটি সংখ্যা রেখা, আর এই সংখ্যা রেখার মধ্যে আমরা পূর্ণ সংখ্যাগুলোকে বসালাম। 0 হচ্ছে একেবারে মধ্যবিন্দু, এবং এই 0 এর ডান দিকে থাকবে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 এর বাম দিকে থাকবে সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমাদেরকে যদি প্রশ্নের মধ্যে বলা হয় যে তোমরা এই -3 এটি একটি পূর্ণ সংখ্যা, এটিকে সংখ্যা রেখায় স্থাপন করো, তখন আমরা কি করব? যেহেতু -3 বলা হয়েছে, তার মানে এটি ঋণাত্মক, আর ঋণাত্মক হচ্ছে 0 এর ডান দিককে বোঝানো হয় ধনাত্মক, আর বাম দিককে বোঝানো হয় ঋণাত্মক। তাহলে এটি ঋণাত্মক, সুতরাং আমরা 0 এর বাম দিকে যাব। কোন দিকে যাব? বাম দিকে যাব। তাহলে 0 এর বাম দিকে হচ্ছে ঋণাত্মক, তাহলে এদিকে আমরা 3 বলার কারণে আমরা 3 ধাপ অতিক্রম করব। 0 থেকে 1 ধাপ, 2 ধাপ, এই যে 3 ধাপ, আমরা 3 ধাপ অতিক্রম করে -3-তে পৌঁছেছি। তাহলে আমরা -3-তে আমরা এই বিন্দুটি স্থাপন করলাম, অর্থাৎ 0 থেকে -3 পর্যন্ত পৌঁছাবে। যদি বলা হয় যে একটি পূর্ণ সংখ্যা দিয়ে দেওয়া হলো এবং এটিকে তোমরা সংখ্যা রেখায় স্থাপন করো, তখন আমরা এইভাবে করে স্থাপন করব। এখন ধরেন যে এই -3 আমাদেরকে প্রশ্নে বলে নাই, আমাদেরকে প্রশ্নে বলছে যে তোমরা 4 এটিকে তোমরা পূর্ণ সংখ্যা রেখায় স্থাপন করো। তাহলে এটি যেহেতু একটি পূর্ণ সংখ্যা, তাহলে এটিকে সংখ্যা রেখায় স্থাপন করতে হলে এটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হওয়ার কারণে আমরা 0 এর ডান দিকে যাব। 0 এর ডান দিকে যাব, তখন আমরা কিভাবে করে আঁকবো? তাহলে আমরা একটি সংখ্যা রেখা অঙ্কন করলাম। এই সংখ্যা রেখার মধ্যে এখন আমরা মধ্যবর্তী স্থানে 0 দিয়ে ডান দিকে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্থাপন করব, এবং বাম দিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা স্থাপন করব। এখন ডান দিকে যতটুকু নিব আমরা বাম দিকেও ততটুকুই নিতে হবে, বিষয়টা এমন না। আমরা যে কোনো একদিকে বেশি নিতে পারি, আরেক দিকে কম নিতে পারি। এটা হচ্ছে আমাকে যেই প্রশ্ন দেওয়া হবে আমরা সেই প্রশ্ন অনুযায়ী করতে পারি। এখন প্রশ্নের মধ্যে আমাকে অনেক বড় একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা দেওয়া হলো, অর্থাৎ আমাকে ধনাত্মক দিকে যাইতে হবে। তাহলে যত দেওয়া হবে আমি তত পর্যন্ত আঁকবো, তত পর্যন্ত নিব। এখন 0 এর বাম দিকে অর্থাৎ ঋণাত্মক দিকে যে তত পর্যন্তই নিতে হবে এমনটা না, এটি ইচ্ছা মতো নেওয়া যাবে। যেমন আমি এখন ধনাত্মক দিকে 5 পর্যন্ত নিলাম, আমি আরও চাইলে আরও বাড়াই দিতে পারি। আবার 0 এর বাম দিকে অর্থাৎ ঋণাত্মক দিকে আমি -4 পর্যন্ত নিলাম, আমি এখানে 6, তাহলে এখানে -6 পর্যন্ত নিতে হবে, বিষয়টা এমন না। -4 পর্যন্ত নিয়েছি তাহলেই হয়ে যাবে, এটি ইচ্ছা মতো অঙ্কের উপরে নির্ভর করবে। তাহলে এই অঙ্কতে আমাদের বলা হয়েছে যে +4 এটিকে সংখ্যা রেখায় স্থাপন করার জন্য আমরা কিভাবে করব? +4 বলতে বোঝানো হয় ধনাত্মক, আর ধনাত্মক বলতে 0 এর ডান দিক। তাহলে 0 এর ডান দিকে আমরা 4 ধাপ অতিক্রম করব। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, এই যে 4 ধাপ অতিক্রম করলাম, এখানে আমরা এটি এই গাঢ় করে দিব, অর্থাৎ গাঢ় করে বৃত্তের মতো ভরাট করব। আমরা বুঝতে পারবো যে আমরা এখানের মধ্যে +4কে স্থাপন করেছি, এই সংখ্যা রেখার মধ্যে +4 সংখ্যাটিকে আমরা স্থাপন করলাম। তাহলে যখনই বলা হবে যে সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন করো, সেটি হোক ঋণাত্মক পূর্ণ সংখ্যা হোক ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমরা এরকম করে একটি সংখ্যা রেখা অঙ্কন করব, এবং সেই সংখ্যা রেখায় যে সংখ্যাটি দেওয়া থাকবে ওটি যদি ধনাত্মক থাকে 0 এর ডান দিকে তত পর্যন্ত গিয়ে আমরা গাঢ় করে বৃত্ত ভরাট করে দিব, আর যদি ঋণাত্মক থাকে আমরা 0 এর বাম দিকে গিয়ে তততে গিয়ে আমরা বৃত্ত ভরাট করে দিব। এখন যদি একই সঙ্গে কয়েকটি সংখ্যা থাকে, যেমন যদি বলা হয় যে একই সঙ্গে তোমরা 4, তারপর 2, -1, -4, এই যে 4টি সংখ্যা, এই 4টি পূর্ণ সংখ্যার মধ্যে তোমরা সংখ্যা রেখা স্থাপন করো, আমরা একসঙ্গেই স্থাপন করতে পারবো। যেমন +4 অর্থাৎ 0 এর ডান দিকে আমরা 4 পর্যন্ত স্থাপন করলাম, এবার +2 0 এর ডান দিকে +2-তে আমরা স্থাপন করব, এরপর -1, তাহলে আমরা 0 এর বাম দিকে -1 স্থাপন করব এখানের মধ্যে, এরপর -4 0 এর বাম দিকে -4-এ আমরা এই সংখ্যাটি স্থাপন করব। তাহলে একসঙ্গে অনেকগুলো সংখ্যা স্থাপন করা যাবে। তাহলে সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা কিভাবে স্থাপন করতে হয় আমরা এগুলো শিখলাম। আমরা এখন আলোচনা করব পূর্ণ সংখ্যার ক্রম নিয়ে। ক্রম বলতে ধারাবাহিকতা বোঝানো হয়। তো পূর্ণ সংখ্যার ক্রম কিভাবে আমরা এটি করব, সেটি হচ্ছে পূর্ণ সংখ্যার ক্রম বলতে বোঝানো হয় যদি আমাদেরকে যেমন -4 এবং এখানে আমাদের দিয়ে দিল 4, দুইটি সংখ্যা, যদি আমাদেরকে বলা হয় এই যে দুইটি সংখ্যা দেওয়া হলো, এই দুইটি সংখ্যার মধ্যবর্তী সংখ্যাগুলো তোমরা নির্ণয় করো, তখন আমরা কিভাবে নির্ণয় করব? তখন আমরা নির্ণয় করব -4 আর 4 ঠিক মাঝখানে 0 থাকবে,
এখন 0 এর ডান দিকে ধনাত্মক, বাম দিকে ঋণাত্মকগুলো যাবে, তাহলে ডান দিকে ধনাত্মক 1 2 3 আর এই হচ্ছে 4, আমরা 4 পর্যন্ত নিলাম। এখন 0 এর বাম দিকে থাকবে ঋণাত্মকগুলো -1 -2 -3 -4, এভাবে করে আমরা দিয়ে দিব। তাহলে আমরা -4 এবং 4 পর্যন্ত আমরা একটি ধারাবাহিকভাবে এইগুলো নির্ণয় করলাম। এখন আমরা যদি এইগুলোর মাঝখানে চিহ্ন দিতে যাই তখন আমরা কিভাবে চিহ্ন দিব? তখন আমরা চিহ্ন দেব এইভাবে যে -4 এর চাইতে -3 বড়, -3 এর চাইতে -2 বড়, সেখান থেকে আবার -1 আরও বড়, এরপরে এটির চাইতে 0 বড়। মনে রাখতে হবে সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যার চাইতে 0 বড়। আমি আবারও বলছি, সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যার চাইতে 0 বড়, আর অন্যান্য ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো 0-র চাইতেও বড়। তাহলে 0-র চাইতে আবার কি বড়? 1 বড়। এভাবে করে আমরা সবগুলো সংখ্যাকে লিখে দিব। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যত ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের চাইতে 0 ছোট, আর 0-র চাইতে সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা ছোট। এটি যে কোনো ক্ষেত্রে। এখন যদি এরকম বলা হয় যে -100 আর এখানে দিল 2, কোনটা বড়? এখন দেখে তো মনে হয় যে 100 এটা মনে হয় বড় আর 2 এটা ছোট, কিন্তু না, এখানে চিহ্নটা হচ্ছে মেইন। এখানে 2 অর্থাৎ +2 আর এটা হচ্ছে -100, ঋণাত্মক হওয়ার কারণে যে কোনো ঋণাত্মক সংখ্যা যে কোনো ধনাত্মক সংখ্যার চাইতে ছোট হবে। যে কোনো ঋণাত্মক সংখ্যা যে কোনো ধনাত্মক সংখ্যার চাইতে ছোট হবে। এখন 100 থাকার কারণে এটা বড় হয়ে যাবে এমনটা না। তাহলে এটি ধনাত্মক, এটি ঋণাত্মক, সুতরাং ঋণাত্মক সংখ্যাটা কত এটা দেখারই দরকার নাই, এটা ধনাত্মক হওয়ার কারণে এটি বড় হয়ে যাবে। আবার যদি এরকম থাকে যে -100 আর হচ্ছে -200, তখন কোনটা বড় কোনটা ছোট? দুইটাই তখন একই চিহ্নের। তখন আমাদেরকে দেখতে হবে যে এটা হচ্ছে -100 আর এটা হচ্ছে -200, তাহলে এখানে মাইনাস বেশি কোনটাতে? এটাতে মাইনাস বেশি, অর্থাৎ এটা বেশি ঋণাত্মক। এই -100 এর চাইতে বেশি ঋণাত্মক হচ্ছে -200, তাহলে এটা বেশি ছোট, এটা বেশি ছোট, আর -200 এর চাইতে -100 বড়। দুইটাই একই চিহ্ন হওয়াতে তখন আমরা কিভাবে তুলনা করব? দুইটাই ঋণাত্মক, তাহলে দুইটাই ছোট। এই দুইটার মধ্যে আবার কোনটা ছোট? -200 বেশি ছোট, -100 বড়। কেন? কারণ -200 অর্থাৎ এটা মাইনাস হচ্ছে 200 মাইনাস, আর এটা হচ্ছে 100 মাইনাস, তাহলে এটা হচ্ছে বেশি ছোট আর এটা হচ্ছে বড়। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে কোনো ঋণাত্মক সংখ্যার চাইতে যে কোনো ধনাত্মক সংখ্যা বড় হবে। তাহলে পূর্ণ সংখ্যার ক্রমের ক্ষেত্রে আমরা এরকম চিহ্নগুলো যুক্ত করে অঙ্কগুলো করব। পরবর্তীতে গিয়ে আমরা এই চিহ্নগুলোকে উঠিয়ে দিয়ে সরাসরি সংখ্যাগুলোকে আমরা লিখে দিতে পারি। তো এটা তো আমরা শিখলাম। এখন যদি আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন এখানে যদি আমরা এখন লিখি যে -3 এবং 2 +2, এটির মধ্যবর্তী সংখ্যাগুলোকে তোমরা লেখো তো, তখন আমরা কিভাবে লিখতে পারি? যেমন এই যে -3 আর এই যে 2 যদি সংখ্যা রেখায় স্থাপন করি, তাহলে এই যে -3 আর এখানে হচ্ছে 2, তাহলে 0 এর বাম দিক হচ্ছে ঋণাত্মক, যত বাম দিকে যায় তত এটি হ্রাস পায়, আর 0 এর ডান দিকে যত যায় ততই এটির মান বৃদ্ধি পায়। তাহলে -3 থেকে এই 2 পর্যন্ত মধ্যবর্তী সংখ্যাগুলোকে লিখতে হবে। তাহলে -3 এর ডান দিকে আছে -2, তার ডান দিকে -1, তার ডান দিকে 0, তারপরে 1, তারপরে 2। তাহলে -3 এবং 2 এর মধ্যবর্তী সংখ্যাগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? -3 হচ্ছে একটি ছোট সংখ্যা, তার চাইতে বড় হচ্ছে -2, তার চাইতে বড় -1। এখন আমরা এইভাবে করে বড় সংখ্যাগুলো আস্তে আস্তে করে লিখতে থাকব। সর্বশেষ 2 পর্যন্ত আমরা লিখব। তাহলে -3 থেকে শুরু করে 2 এর মধ্যবর্তী সংখ্যাগুলোকে আমরা লিখলাম। সর্বশেষে আমরা -3, -2, -1, -2 এই যে এইভাবে করে আমরা লিখে দিলাম সর্বশেষে। এগুলো হচ্ছে আমাদেরকে বলা হয়েছে পূর্ণ সংখ্যার ক্রম আমরা কিভাবে করে করব। -3 এবং 2 এর মধ্যবর্তী সংখ্যাগুলোকে আমরা এই ক্রমানুসারে লিখলাম, ছোট থেকে আস্তে আস্তে আমরা করে বড় দিকে লিখলাম। 0 এর বাম দিক অর্থাৎ ঋণাত্মক, 0 এর ডান দিক অর্থাৎ ধনাত্মক। তাহলে পূর্ণ সংখ্যার ক্রম কি? আমরা পূর্ণ সংখ্যার ক্রম শিখলাম। এখন আমরা শিখব সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তা হচ্ছে পূর্ণ সংখ্যার যোগ এবং বিয়োগ। তাহলে আমরা এখন আলোচনা করব পূর্ণ সংখ্যার যোগ নিয়ে। পূর্ণ সংখ্যার যোগ করার জন্য সবার প্রথমে আমরা এখানে একটা চিত্র আঁকবো, একটা সিঁড়ির মতো একটা চিত্র আঁকবো এখন এখানে। তাহলে আমরা এখানে একটা চিত্র এঁকে নিলাম। এই চিত্রটির মধ্যে এই যে মাঝে বরাবর জায়গাটিকে আমরা বলবো সমতল মেঝে, অর্থাৎ এখানে একেবারে সমান,
এখান থেকে শুরু হবে। এখান থেকে আমরা চাইলে নিচের দিকে গেলে গুদাম ঘরে যেতে পারবো, এখান থেকে চাইলে উপরের দিকে যেতে চাইলে বাড়ির ছাদে যাব। এখানে আমি যে সিঁড়িগুলো আঁকলাম এই সিঁড়িগুলো অতটা সুন্দর হয়নি, এটা শুধুমাত্র একটু বোঝানোর জন্য আঁকলাম। তাহলে এই শুরুটা হচ্ছে সমতল মেঝে অর্থাৎ সমান জায়গা, এখানে কোনো উপর নিচ নাই, তাহলে এটা হচ্ছে শুরু। এখান থেকে যদি বলা হয় যে এখান থেকে 4 ধাপ নিচে নেমে, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ, 4 ধাপ নিচে নেমে সেখান থেকে আবার 6 ধাপ উপরে উঠা হলো, যদি এরকম বলা হয় যে সমতল মেঝে থেকে 4 ধাপ নিচে নেমে সিঁড়ি দিয়ে 4 ধাপ নিচে নেমে সেখান থেকে 6 ধাপ উপরে উঠা হলো, সেক্ষেত্রে কি হবে? তাহলে এখানে 4 ধাপ নিচে নামা হয়েছে, অর্থাৎ 4 ধাপ নিচে, নিচে বলতে আমরা ঋণাত্মকের দিকে বুঝাবো, তাহলে -4। সেখান থেকে আবার 6 ধাপ উপরে যাওয়া হয়েছে, অর্থাৎ ধনাত্মক, উপরের দিকে যাওয়া। এখন এই দুইটিকে একসাথে করলে আমরা বুঝতে পারবো যে সর্বশেষ কোথায় আসা হয়েছে, অর্থাৎ কোথায় আছে। তাহলে -4 + 6, তখন ফলাফলটা কি হবে? তাহলে আমরা যদি 6 থেকে 4কে বিয়োগ করি তাহলে ফলাফল হয় +2। আর +2 বলতে এখানে ধনাত্মককে বোঝানো হচ্ছে, অর্থাৎ সমতল মেঝে থেকে উপরের দিকে যাওয়া হয়েছে। কয় ধাপ? 2 ধাপ, অর্থাৎ 1 ধাপ 2 ধাপ উপরে আসে ধনাত্মকের দিকে। তাহলে সমতল মেঝে যদি 0 হয়, এটিকে যদি আমি এই দাগটিকে যদি আমি একটি সংখ্যা রেখার মতো আঁকি, তাহলে বিষয়টা হবে এরকম যে মধ্যবর্তী যে স্থানটি, এই জায়গাটি হচ্ছে 0, আর এখান থেকে উপরের দিকে হচ্ছে ধনাত্মক এবং নিচের দিকে হচ্ছে ঋণাত্মক। তাহলে এই মধ্যবর্তী জায়গাটি 0, 0 এর প্রথমে 4 ধাপ নিচে আসা হয়েছে এবং সেই 4 ধাপ থেকে আবার উপরের দিকে 6 ধাপ উপরে যাওয়া হয়েছে, অর্থাৎ সর্বশেষ +2তে অবস্থান করতেছে। +2 বলতে এখানে ধনাত্মকের দিকে আসে, ধনাত্মক অর্থাৎ উপরের দিকে আসে। তাহলে আমাদেরকে যখন বলা হবে যে পূর্ণ সংখ্যার যোগ, তখন এই যে সংখ্যা রেখাটি, এই সংখ্যা রেখাটিকে কিন্তু আমরা এইভাবে করে যদি দেই, যদি এরকম চিন্তা করি যে এখানে এইভাবে আসে, সংখ্যা রেখাটিকে যদি আমরা একটু এইভাবে করে বাঁকা করে দেই, তাহলে আমরা দেখব 0 মধ্যবর্তী জায়গা, বাম দিকে ঋণাত্মক এবং ডান দিকে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো। এখন এখানে তো সংখ্যা রেখার কথা বলা হয় নাই, পূর্ণ সংখ্যার যোগ, পূর্ণ সংখ্যার যোগ। তাহলে যেমন এখানে -4 + 6 আমরা যোগ করলাম, আবার যদি আমাদেরকে বলা হয় যে 8 আর হচ্ছে গিয়ে -3 যোগ করো, তখন কি আমরা + একসাথে রাখতে পারবো না? আমরা -3কে ব্র্যাকেটের মধ্যে রেখে দিব, তাহলে 8 এর সাথে -3 যোগ করতে হবে। তাহলে -3কে কিভাবে যোগ করব? আমরা যদি ব্র্যাকেটটাকে উঠানোর চেষ্টা করি তাহলে আমরা জানি প্লাসে মাইনাসে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তখন এই 3কে আমরা বসাবো, 8 থেকে 3 চলে গেলে আর থাকে 5, অর্থাৎ ধনাত্মক। ফলাফলটি হবে ধনাত্মক +5। তাহলে এইভাবে করে আমাদেরকে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগ করতে বলা হয়, সেটি আমরা প্রথমে ঋণাত্মক পরে ধনাত্মক থাকতে পারে, আবার প্রথমে ধনাত্মক পরে ঋণাত্মক থাকতে পারে, আবার 2টি ধনাত্মক থাকতে পারে, 2টি ঋণাত্মক থাকতে পারে। এটিতে কোনো সমস্যা নেই। মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে আমরা সেই অঙ্কটা করার চেষ্টা করব, তাহলে পূর্ণ সংখ্যার যোগ হয়ে যাবে। এখন পূর্ণ সংখ্যার যোগ তো আমরা শিখলাম, এখন আমরা শিখব যে সংখ্যা রেখার সাহায্যে কিভাবে পূর্ণ সংখ্যার যোগ করা যায়। সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ হচ্ছে, আমরা সবার প্রথমে একটি সংখ্যা রেখা এখানে মধ্যে এঁকে নিব। যদি আমাদেরকে বলা হয় যে -4 এবং 6 তোমরা যোগ করো কিসের মাধ্যমে? সংখ্যা রেখার মাধ্যমে, তখন আমরা কি করব? তখন আমরা ঠিক মাঝখানে 0 দিব, তার ডান দিকে হবে ধনাত্মক সংখ্যা, বাম দিকে হবে ঋণাত্মক সংখ্যা। তাহলে এখানে যেহেতু +6, তাহলে আমরা 6 পর্যন্ত নিব, 1 2 3 4 5 6, একটু বাড়িয়ে নিলাম আমরা 7 পর্যন্ত। আর বাম দিকে ঋণাত্মক দিকে -1 -2 -3, এখানে যেহেতু -4 পর্যন্ত আছে আমরা একটু বাড়িয়ে -5 পর্যন্ত নিয়ে নিলাম। তাহলে এখন সবার প্রথমে -4 আছে, তাহলে আমরা 0 এর বাম দিকে অর্থাৎ ঋণাত্মক দিকে -4 পর্যন্ত আমরা আসব। সবার প্রথমে -4 পর্যন্ত আসলাম, সেখান থেকে 6 ধাপ, এখানে প্লাস চিহ্ন অর্থাৎ ধনাত্মক, আমাদেরকে ধনাত্মকের দিকে যেতে হবে। ধনাত্মক বলতে আমরা ডান দিককে বুঝাবো, তাহলে 6 ধাপ ডানে যেতে হবে। তাহলে এখান থেকে যেখানে আমরা আসি সেখান থেকে 6 ধাপ ডানে যাব। তাহলে 1 2 3 4 5 6, আমরা 6 ধাপ ডানে যদি আসি তাহলে আমরা 2 বরাবর +2 বরাবর আমরা সর্বশেষ অবস্থান করি। তাহলে এই যে +2, এটি হচ্ছে আমাদের ফলাফল। যেটি ফলাফল হবে সেখানে আমরা এরকম গাঢ় করে বৃত্ত ভরাট করে দিব, অর্থাৎ সর্বশেষ আমরা 0 থেকে ডান দিকে
+2 তে অবস্থান করছে, অর্থাৎ -4 এবং +6 ফলাফল কত হবে? +2 ফলাফল হবে। যখন আমাদেরকে বলা হবে যে এরকম সংখ্যা রেখার মাধ্যমে যোগ করো, তখন আমরা পূর্ণ সংখ্যার যোগ করতে গেলে এরকমভাবে করব এবং তার ব্যাখ্যাটা আমরা এখন আরেকটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যাগুলো দিয়ে দিব। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে 5 এবং 3 এই দুইটি পূর্ণ সংখ্যাকে যোগ করো, তাহলে কিভাবে? সংখ্যা রেখার সাহায্যে এই দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করো। তখন আমরা কিভাবে করব? সবার প্রথমে আমরা একটি সংখ্যা রেখা অঙ্কন করব। সংখ্যা রেখা অঙ্কন করে সেখানে আমরা মধ্যবর্তী স্থানে 0 দিলাম। তাহলে 5 + 3 এই যে দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এইদিকে একটু বাড়িয়ে দিব, 1 2 3 4 5 6 7 8 9। আর আমরা ঋণাত্মক সংখ্যা দিতে পারি কয়েকটি, -1 -2 -3। এখন এখানে যেহেতু কোনো ঋণাত্মক সংখ্যা নেই, সুতরাং এদিকে বেশি আমরা না দিলেও চলবে, আমরা কয়েকটা সংখ্যা দিলাম। চাইলে আপনারা আরও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন এই সংখ্যা রেখাটির মধ্যে যদি আমরা এটি স্থাপন করতে যাই, তখন কিভাবে স্থাপন করব? তখন স্থাপন করব এইভাবে যে আমরা সবার প্রথমে বলবো যে 0 বিন্দুর এখানে কি দেওয়া আছে? +5। শুধু 5 মানে কি? +5। আর প্লাস বলতেই বুঝাবে 0 এর ডান দিক, অর্থাৎ ধনাত্মক। কি বুঝাবে? ধনাত্মক বুঝাবে ডান দিককে। তাহলে আমরা সবার প্রথমে শুরু করব 0 থেকে। তাহলে +5 অর্থাৎ 0 এর ডান দিকে আমরা 5 ধাপ অতিক্রম করব। কয় ধাপ? 5 ধাপ অতিক্রম করব। এই কথাটি আমরা এখানে লিখব। সংখ্যা রেখায় 0 বিন্দুর ডান দিকে 5 ধাপ অতিক্রম করে +5 বিন্দুতে পৌঁছাই। এখন আমরা সর্বশেষ তাহলে কোথায় আছি? 0 থেকে +5 বিন্দুতে আমরা অবস্থান করছি। এখন এই +5 বিন্দু থেকে আমাদেরকে কি করতে হবে? +3 যোগ করতে হবে। এটিও একটি ধনাত্মক সংখ্যা, এটিকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যেহেতু ধনাত্মক সংখ্যা, তাহলে আমরা এখন যেখানে আসি সেখান থেকে আমরা আরও ডান দিকে যাব, কারণ এটি ধনাত্মক। ধনাত্মক বলতে ডান দিক। তাহলে আমরা যেখানে আসি সেখান থেকে আমরা ডান দিকে যাব। কয় ধাপ? 3 ধাপ অতিক্রম করব, অর্থাৎ 1 2 3 আমরা 8 বিন্দুতে পৌঁছাবো। তাহলে আমরা সর্বশেষ কোথায় আসি? +8 বিন্দুতে আমরা অবস্থান করছি। আমরা এখন লিখব যে 5 বিন্দুতে পৌঁছাই, তারপর 5 বিন্দুতে পৌঁছানোর পর আমরা আরও 3 ধাপ ডান দিকে অতিক্রম করি। আর এই যে 3 ধাপ, এটিকে আমরা ইংরেজিতে লিখব 3 ধাপ। সংখ্যাগুলোকে ইংরেজিতে লিখব। তাহলে 3 ধাপ যখন আমরা অতিক্রম করি, তখন আমরা +8 বিন্দুতে পৌঁছাই। তাহলে সর্বশেষ যেহেতু আমরা 8 বিন্দুতে আসি, সর্বশেষে যেখানে থাকব সেটি হচ্ছে আমাদের ফলাফল। তাহলে আমরা সর্বশেষে 8 বিন্দুতে পৌঁছাই। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং 5 এর সাথে 3 যোগ করলে যোগফল হবে 8। এটি হচ্ছে আমরা এই সংখ্যা রেখার মাধ্যমে যোগফল নির্ণয় করলাম এবং আমরা সর্বশেষ যে ফলাফলে থাকব 0 থেকে সেই ফলাফল পর্যন্ত এরকম করে একটি টান দিয়ে দিব, একটি আমরা রেখে এঁকে দিব। তাহলে এখানে ফলাফল কী বের হইল? 5 এবং 3 যদি আমরা যোগ করি ফলাফল হয় 8। আর এই ফলাফলটি আমরা নির্ণয় করলাম সংখ্যা রেখার সাহায্যে, যে সংখ্যা রেখায় সর্বশেষ যেখানে আসি সেটি হচ্ছে আমাদের ফলাফল। এখন লক্ষণীয় বিষয়, এখানে যে দুইটি সংখ্যাকে আমরা যোগ করলাম, দুইটি সংখ্যাই কিন্তু ধনাত্মক। 5 একটি ধনাত্মক সংখ্যা, 3 একটি ধনাত্মক সংখ্যা। এখন যদি কোনো কারণবশত আমাদেরকে এরকম বলে যে 5 এবং -3 যোগ করো, তখন ফলাফলটা কি হবে? একই নিয়মের হবে। কিভাবে হবে একটু বলে দেই। এখানে প্রথমে কি আছে? 5 আছে। 5 একটি ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা কি করব? আমরা বলবো যে সংখ্যা রেখায় 0 বিন্দুর ডান দিকে, ধনাত্মক বলার কারণে ডান দিকে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাই। তারপর এখানে কি দেওয়া? -3। মাইনাস বলতেই ঋণাত্মক দিককে বুঝাবে। তাহলে ঋণাত্মক মানে বাম দিক। তারপর বাম দিকে 3 ধাপ অতিক্রম করি। এখানে আরেকটা শব্দ একটুখানি লিখে দিলে ভালো হয়, তারপর ডান দিকে, এখানে এই শব্দটা লিখে দিলে ভালো হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস দেওয়া, তার মানে বাম দিক, তাহলে আমরা লিখবো যে তারপর বাম দিকে, কোন দিকে? বাম দিকে 3 ধাপ অতিক্রম করব। তাহলে সবার প্রথমে 0 থেকে 5-এ আসলাম, সেখান থেকে 3 ধাপ বাম দিকে যাব। বাম দিক 1 2 3, অর্থাৎ আমরা সর্বশেষ +2 বিন্দুতে থাকব। তাহলে সর্বশেষ যেহেতু +2 বিন্দুতে, তাহলে ফলাফল শুধু 2। এভাবে করে আমরা নির্ণয় করব। এখন এখানে একটি ধনাত্মক, একটি ঋণাত্মক। যদি দুইটি ঋণাত্মক হয়, যেমন এরকম -5 -3 যোগ করো, দুইটি ঋণাত্মক সংখ্যা যোগ করতে বলা হলো, তখন কি করব? যেহেতু সবার শুরুতে ঋণাত্মক সংখ্যা দেওয়া, তাহলে আমরা 0 এর বাম দিকে যাব।
মাইনাস থাকা মানেই হচ্ছে বাম দিক, ঋণাত্মকের দিকে যাব। তাহলে 0 এর বাম দিকে আমরা 5 ধাপ অতিক্রম করব। 5 ধাপ অতিক্রম করে আমরা -5 বিন্দুতে পৌঁছালাম। তাহলে -5 বিন্দুতে পৌঁছানোর পর এরপরে কি দেওয়া আছে? -3 দেওয়া। -3 মানে কি? বাম দিক। অর্থাৎ আমরা সেই -5 বিন্দু থেকে, এখানের মধ্যে হবে -4, এখানের মধ্যে -5, তাহলে সেই -5 বিন্দুটি থেকে আমরা আরো বাম দিকে যাব, কারণ এখানে -3 দেওয়া। তাহলে আরো বাম দিকে 3 ধাপ অতিক্রম করব। 1 2 3, 3 ধাপ অতিক্রম করে আমরা সর্বশেষ -8 বিন্দুতে আসি। তাহলে যেহেতু সর্বশেষ আমরা -8 বিন্দুতে আসি, তাহলে ফলাফল হবে -8। তাহলে সংখ্যা রেখার সাহায্যে যোগ আমরা কিভাবে করব? যোগ হচ্ছে এইভাবে করে আমরা কথাগুলোকে লিখব সংখ্যা রেখার মধ্যে, যে সংখ্যা রেখায় 0 বিন্দুর যদি এখানে ধনাত্মক থাকে ডান দিকে, ঋণাত্মক থাকলে বাম দিকে কথাটা লিখবো, যে 0 বিন্দুর বাম দিকে 5 ধাপ অতিক্রম করে সংখ্যাগুলোকে ইংরেজিতে লিখব। 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছাই, তারপর -3, অর্থাৎ আরো বাম দিকে যেতে হবে। তারপর বাম দিকে আরো 3 ধাপ অতিক্রম করে -8 বিন্দুতে পৌঁছাই। সুতরাং -5 প্লাস -3 ইকুয়াল টু -8 হচ্ছে ফলাফল। অর্থাৎ সংখ্যা রেখার মাধ্যমে যখন যোগ করতে বলা হবে, তখন আমরা এরকম কথাগুলো লিখে দিয়ে সংখ্যা রেখা এঁকে আমরা সংখ্যা রেখায় সংখ্যাগুলো স্থাপন করে সর্বশেষে ফলাফলটা কি হয় সেই ফলাফলটা আমরা নির্ণয় করব। এটিকে বলা হয় যে সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার যোগ। তাহলে আমরা এখন আলোচনা করব পূর্ণ সংখ্যার বিয়োগ নিয়ে। আমরা পূর্ণ সংখ্যার যোগ নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব পূর্ণ সংখ্যার বিয়োগ। পূর্ণ সংখ্যার বিয়োগ কি? পূর্ণ সংখ্যার যোগ যেরকমভাবে আমরা করলাম, যেই নিয়মে যেই লেখাগুলো আমরা লিখলাম, একইভাবে আমরা পূর্ণ সংখ্যার বিয়োগের ক্ষেত্রে সেই একই কথাগুলো লিখব। যেমন আমাদেরকে যদি বলা হয় 6 থেকে 2 মাইনাস করো, অর্থাৎ বিয়োগফল নির্ণয় করো, তাহলে এই যে 6 - 2, এটিকে আমরা আরেকভাবে লিখতে পারি। সেটি কি? 6 মাইনাস এই যে 2, এটি কি? এটি একটি ধনাত্মক সংখ্যা। মাইনাস চিহ্ন তো আমাদেরকে বলা হয়েছে যে মাইনাস করার জন্য, বিয়োগ করার জন্য, এই জন্য আমরা মাইনাস চিহ্ন দিছি। 6 একটা ধনাত্মক সংখ্যা, 2 একটা ধনাত্মক সংখ্যা, তাহলে 2কে আমরা কিভাবে লিখতে পারি? +2, এভাবে করে লিখে দিতে পারি। তাহলে আমাদেরকে বলা হলো যে 6 মাইনাস +2 এটির ফলাফল কত হয়, এটি আমাদেরকে সংখ্যা রেখার সাহায্যে নির্ণয় করার জন্য। পূর্ণ সংখ্যার বিয়োগ, পূর্ণ সংখ্যার যোগ যেরকম, পূর্ণ সংখ্যার বিয়োগ একই নিয়মে। যেমন 6 থেকে 2 যদি আমরা মাইনাস করি, ফলাফল হয় +4, এটি আমাদের অ্যান্সার। কিন্তু যদি বলা হয় যে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ করো, তখন আমরা কিভাবে করব? তখন আমরা করব যে একটি সংখ্যা রেখা আমরা এখানের মধ্যে অঙ্কন করব। সবার প্রথমে সংখ্যা রেখাটির মধ্যবর্তী স্থানে 0, তার ডান দিকে ধনাত্মক সংখ্যা এবং বাম দিকে ঋণাত্মক সংখ্যা আমরা অঙ্কন করব। তাহলে আমরা একটি সংখ্যা রেখা অঙ্কন করলাম। এটির 0 বিন্দু থেকে সবার প্রথমে +6 অর্থাৎ ধনাত্মক ডান দিকে যেতে হবে। কয় ধাপ? 6 থাকার কারণে আমরা 6 ধাপ পর্যন্ত যাব। সেখান থেকে +2, প্লাস বলতে এখানের মধ্যে কি করতে হবে? আমাদেরকে আরও ডান দিকে যেতে হবে। কিন্তু এটা কি দেওয়া? মাইনাস চিহ্ন। মাইনাস বলতে কি বোঝায়? মাইনাস বলতে বোঝায় ঋণাত্মক, অর্থাৎ বাম দিকে। তাহলে যেখানে আসি আমরা, সেখান থেকে আমরা আরও 2 ধাপ পিছনে চলে আসব, বাম দিকে চলে আসব। অর্থাৎ আমরা সর্বশেষ এই +4 বিন্দুতে আমরা অবস্থান করতেছি। তাহলে সর্বশেষ যেহেতু আমরা +4 বিন্দুতে অবস্থান করতেছি, সুতরাং এই 6 মাইনাস +2 এটির ফলাফল হচ্ছে +4। এখন এখানে আমরা কথাগুলো লিখলাম না, কারণ একটু আগে যেহেতু সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ সেটি করার সময় যেহেতু কথাগুলো লিখলাম, ওই একই রকমের কথা আমরা লিখব। যে সবার প্রথমে 0 এর ডান দিকে 6 ধাপ অতিক্রম করে +6 বিন্দুতে পৌঁছাই। সেখান থেকে 2 ধাপ বাম দিকে আমরা অতিক্রম করে +4 বিন্দুতে পৌঁছাই। সুতরাং 6 মাইনাস +2 ইকুয়াল টু +4। এইভাবে করে আমরা কথাগুলো লিখে দিব, একই রকমের কথা। কিন্তু এখানের মধ্যে যে বিষয়টা আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই সংখ্যা রেখার, যখন আমাদেরকে বলবে যে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ করো, এই বিয়োগের অঙ্ক কিন্তু আমরা যোগের মাধ্যমে করে দিতে পারি। বিয়োগের অঙ্ক আমরা যোগের মাধ্যমে করে দিতে পারি, কিন্তু ফলাফল বের হবে বিয়োগেরই। বিয়োগ করলে যেই ফলাফল বের করার কথা, যোগ করলে সেই একই ফলাফল বের হবে। কিন্তু সেটা কিভাবে? যেমন এখানের মধ্যে আমাদেরকে 6 মাইনাস +2 এটি নির্ণয় করতে বলা হলো। আমরা এখানে সংখ্যাটি লিখি 6 মাইনাস +2। এখন এখানে এটা কি চিহ্ন? মাইনাস চিহ্ন, অর্থাৎ বিয়োগ। কিন্তু এটির যে ফলাফল বের হয়েছে
+4 এই একই ফলাফল বের হবে কিভাবে সেটা হচ্ছে আমরা যদি যেই সংখ্যাটি দেওয়া থাকবে প্রথম যেই সংখ্যা সেটা সেভাবেই লিখব, কিন্তু দ্বিতীয় যেই সংখ্যাটি দেওয়া থাকবে খেয়াল করতে হবে দ্বিতীয় যেই সংখ্যাটি দেওয়া থাকবে আমরা তার যোগাত্মক বিপরীত, আমি এখানে একটু লিখি বাংলায়, যোগাত্মক বিপরীত সংখ্যা। তাহলে যোগাত্মক বিপরীত সংখ্যা কি? যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে যে সংখ্যাটি দেওয়া থাকবে ঠিক তার বিপরীত সংখ্যা হয়ে যাবে। যেমন +4 এটার আমরা যদি যোগাত্মক বিপরীত সংখ্যা বের করতে যাই তাহলে আমরা বলবো -4। তারপর এখানের মধ্যে যদি লিখি -5 তার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে +5। অর্থাৎ যেই সংখ্যাটি থাকবে যেই চিহ্ন সহকারে আমরা তাকে মাইনাস চিহ্ন দিয়ে গুণ দিব। সহজ ভাষায় বলতে গেলে তাকে আমরা মাইনাস চিহ্ন সহকারে গুণ দিব। কিভাবে? আমরা যদি +4 কে মাইনাস চিহ্ন দিয়ে গুণ দেই, প্লাসে মাইনাসে -4। আমরা যদি -5 কে মাইনাস দ্বারা গুণ দেই, মাইনাসে মাইনাসে +5। অর্থাৎ একটি সংখ্যা যে চিহ্ন সহকারে থাকবে আমরা মাইনাস দ্বারা গুণ করলেই যোগাত্মক বিপরীত সংখ্যা পেয়ে যাব। এখন সেটি হোক প্লাস সেটি হোক মাইনাস, যেই চিহ্নই থাকুক না কেন আমরা তাকে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলেই যোগাত্মক বিপরীত সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ একটি সংখ্যা যোগাকারে আছে, তার যদি যোগাত্মক বিপরীত সংখ্যা বের করতে যাই সেটি হয়ে যাবে মাইনাস। একটি সংখ্যা মাইনাস চিহ্ন সহকারে আছে, যোগাত্মক বিপরীত সংখ্যা বের করতে হয়ে গেলে হয়ে যাবে +5। তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে আমরা এই বিয়োগের অঙ্কগুলো যোগের মাধ্যমে করতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে প্রথম সংখ্যাটি প্রথমে যেভাবে আছে সেভাবেই রেখে দিব, কিন্তু দ্বিতীয় যেই সংখ্যাটি রয়েছে আমরা তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করব। কথাটা খেয়াল করবেন, দ্বিতীয় যেই সংখ্যাটি থাকবে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করব। ছিল কি বিয়োগ, কিন্তু করব কি যোগ। এখানে আমরা যোগ চিহ্ন দিলাম। এখন এখানে কি +2, তার যোগাত্মক বিপরীত কি হবে? -2। এই যে এই নিয়ম অনুসারে -2। তাহলে আমরা যদি এখন 6 এর সাথে -2 যোগ করে দেই ফলাফল কিন্তু সেই 4ই বের হবে। সেই ক্ষেত্রে এই সংখ্যা রেখার মধ্যে একটু আগে যেই কথাগুলো সেই একই কথাবার্তাগুলো হবে। অর্থাৎ আমরা সবার প্রথমে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে সেখান থেকে 2 ধাপ বাম দিকে পৌঁছে +4 বিন্দুতে পৌঁছাই, ফলাফল +4। তাহলে আমি আরেকবার বলে দিই যে এই বিয়োগের অঙ্কগুলো আমরা যোগের মাধ্যমে করতে পারবো। কিভাবে? সেটি হচ্ছে দ্বিতীয় যেই সংখ্যাটি থাকবে তার যোগাত্মক বিপরীত সংখ্যা আমরা যোগ করব। যোগাত্মক বিপরীত সংখ্যা আমরা যোগ করে দিব, তাহলে এই ফলাফল একই রকমের ফলাফল বের হবে। আমরা যদি বিয়োগ করি যে ফলাফল বের হবে, যোগ করলেও সেই একই ফলাফল বের হবে। তাহলে আমরা এখানে আমাদের আর কথাগুলো লিখলাম না, কারণ আমরা সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগের ক্ষেত্রে কথাগুলো লিখে দিয়েছিলাম, এই জন্য এখন আমরা কথাগুলো লিখলাম না। তাহলে পূর্ণ সংখ্যার বিয়োগ পূর্ণ সংখ্যার যোগের মতোই একই রকমের নিয়ম অনুসারে আমরা করতে পারি। আর এই বিয়োগের ক্ষেত্রে যোগের মাধ্যমে করতে পারি, তখন যোগাত্মক বিপরীত সংখ্যাকে যোগ করে দিব, তাহলেই ফলাফল একই রকমের বের হবে। তাহলে আমরা এখানে মধ্যে একটি রাশি লিখলাম, এটি আমরা এখন যোগফল নির্ণয় করব। সেটি হচ্ছে এখানে আমাদের সবগুলো যোগ চিহ্ন দিলাম, আমরা এখন এটির যোগফল নির্ণয় করব অথবা এটির মান নির্ণয় করব। আমরা সবার প্রথমে এই যে এখানে আমাদের দুইটি ব্র্যাকেট রয়েছে, এই ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। তাহলে এখানে কোনো চিহ্ন নাই, অর্থাৎ প্লাস চিহ্ন। আমরা এখানে আমাদের একটা কাজ দেখাই, তা হচ্ছে প্লাস, তার সাথে যদি আমরা প্লাস গুণ করি তাহলে ফলাফল হবে প্লাস, প্লাস তার সাথে যদি মাইনাস গুণ করি তাহলে ফলাফল হবে মাইনাস, তারপরে হচ্ছে মাইনাস ইন্টু প্লাস ফলাফল হবে মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস ফলাফল হবে প্লাস। অর্থাৎ খেয়াল রাখতে হবে একই চিহ্ন যদি থাকে তাদের ফলাফল প্লাস চিহ্ন। কি বললাম? একই চিহ্ন, আমি কিন্তু প্লাস মাইনাস বলি নাই, একই চিহ্ন, প্লাস প্লাস একই চিহ্ন, তাহলে ফলাফল প্লাস। মাইনাস মাইনাস একই চিহ্ন, ফলাফল প্লাস। এবং এটা শুধুমাত্র প্লাস মাইনাসের ক্ষেত্রে। এখন যদি কেউ বলেন যে গুণ গুণ তাহলে ফলাফল প্লাস, না, এটা হচ্ছে প্লাস মাইনাসের ক্ষেত্রে। প্লাস মাইনাসের ক্ষেত্রে যদি একই চিহ্ন থাকে তাহলে ফলাফল প্লাসে হয়ে যাবে। আর যদি প্লাস মাইনাসের ক্ষেত্রে দুইটি বিপরীত চিহ্ন, একটি প্লাস একটি মাইনাস, দুইটি বিপরীত চিহ্ন থাকে তখন ফলাফল হয়ে যায় মাইনাস। তাহলে এখানের মধ্যে যেই বিষয়টা সেটি হচ্ছে কোনো চিহ্ন নাই, অর্থাৎ প্লাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় -7, প্লাসে মাইনাসে -9, +4 +16,
তাহলে পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, এখানের মধ্যে -7 -9 +4 +16 একই চিহ্ন যেগুলো থাকবে তাদেরকে আমরা যোগ করে দিব, মাইনাস মাইনাস একসাথে করে আমরা যোগ করে দিব। তাহলে 9 আর 7 হচ্ছে 16, অর্থাৎ 16, সামনে দিব মাইনাস চিহ্ন। 7টা মাইনাস 9টা মাইনাস একসাথে করলে 16টা মাইনাস -16, আর এখানে +4 +16 একসাথে করলে +20। পরবর্তী লাইনে গিয়ে যদি আমরা করি তাহলে +20 -16, যদি এটিকে সাজাই আমরা তাহলে এইভাবে লিখতে পারি যে +20 -16 একই লাইন, কিন্তু আমরা প্লাসটাকে আগে লিখলাম মাইনাসটাকে পরে লিখলাম, না লিখলেও চলবে। তাহলে 20 থেকে 16 গেলে চলে থাকে আর 4, অর্থাৎ এই সম্পূর্ণ লাইনটার ফলাফল হচ্ছে +4। আমরা ফলাফল নির্ণয় করলাম। তাহলে এখানে হয়তো আমরা আরেকটি রাশি লিখলাম, এটির আমরা এখন যোগফল নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা এই নিয়মগুলি এখানে মেনে চলব। তা হচ্ছে এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই, অর্থাৎ প্লাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে -7, প্লাসে মাইনাসে -8, প্লাসে মাইনাসে -90। তাহলে এখানে আমরা যে তিনটি সংখ্যা দেখলাম সবগুলো সংখ্যার সামনে এখানে মাইনাস চিহ্ন, অর্থাৎ সবগুলো ঋণাত্মক। এখন সবগুলো একই চিহ্ন হওয়ার কারণে আমরা সবগুলোকে একসাথে যোগ করে দিব, চিহ্নটা এটাই রাখবো। তাহলে 8 7 15, আর 90 যদি 15-র সাথে যোগ করি তাহলে হয় 105। আর যেহেতু এখানে মাইনাস চিহ্ন সুতরাং আমরা সামনে মাইনাস চিহ্ন দিয়ে দিব, অর্থাৎ সবগুলো একসাথে করলে ফলাফল হয় -105। তাহলে এই যে সংখ্যাটির ফলাফল বের হলো +4, আর এখানের মধ্যে ফলাফল বের হলো -105, অর্থাৎ ফলাফল যোগাত্মক, অর্থাৎ প্লাসে বের হতে পারে ধনাত্মক, আবার ফলাফল বের হতে পারে মাইনাস অর্থাৎ ঋণাত্মক। ফলাফল যে কোনোটা বের হতে পারে, ধনাত্মক ফলাফলও বের হতে পারে, ঋণাত্মক ফলাফলও বের হতে পারে। তাহলে আমরা আজকের পর্বে এই যে 7টি টপিকস নিয়ে আলোচনা করলাম, আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।